গোপালগঞ্জের ঘটনায় আটক 14, হামলায় জড়িতরা পালিয়েও পার পাবে না বলছে পুলিশ। নিরাপত্তা জোরদার, ভীতি কাটেনি সাধারণের। লোকজন তো নাই, বাইরে বেরোই নে। রিক্সা, আমরা তো রিক্সা চালাই, রিক্সারও প্যাসেঞ্জার নাই। এখন এই যে পরিবেশ, এই পরিবেশটা একদম এটা ভালো দেখা যাচ্ছে না। সন্ত্রাসের ব্যবস্থা না নিলে গোপালগঞ্জে মার্চের হুঁশিয়ারি নাহিদের। হামলার গোয়েন্দা তথ্য ছিল না দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। এনসিপির ওপর হামলার প্রতিবাদে সারা দেশে যুব দলের বিক্ষোভ। গোপালগঞ্জের ঘটনায় ভোট নিয়ে শঙ্কা ষড়যন্ত্র দেখছে বিএনপি সহ অন্যান্য দল। গণঅভ্যুত্থানে প্রাণহানির পর ছাত্রলীগ মুক্ত ঢাবি ক্যাম্পাস। গায়েবানা জানা যায় পুলিশের ব্যারিকেড ভাঙে ছাত্র জনতা। কফিন মিছিল এবং গায়েবানা জানা যায়। ভাই এটা বললো যেটা ভালো আইডিয়া, অন্তত লাঠি কিংবা ইট-টিটের উপর এটা দিয়ে কফিন সাজায় তারপরে জানাজাটা কমপ্লিট করো। প্রথমবার কক্সবাজার ঢাকা চট্টগ্রাম স্টেশনে বসছে লাগেজ স্ক্যানার। মাদক অবৈধ পণ্য চোরাচালান রোধে তৎপরতা। শিরোনাম, স্বাগত এখন বিকেলে। আপনাদের সাথে আছে তানজিম শাফিন। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের হামলা, সংঘর্ষ, হতাহতের ঘটনায় এখন পর্যন্ত 14 জনকে আটক করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি সাফ জানালেন, হামলায় জড়িতদের কেউ পালিয়েও পার পাবে না। 22 ঘন্টার চলমান কারফিউর মধ্যে চলছে বিধ্বস্ত শহর গোছানোর কাজ। প্রয়োজনে কাজে বের হচ্ছেন স্থানীয়রা, তবে এখনও ভীতি কাটেনি তাদের। আজহার লিমন জানাবেন বিস্তারিত। গোপালগঞ্জের প্রধান সড়ক থেকে অলিতে গলিতে এখন সাজোয়া যানের টহল চলছে। 22 ঘন্টার কারফিউর চাদরে মোড়া গোপালগঞ্জকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনার তোড়জোড়। বিধ্বস্ত শহরকে গুছিয়ে আনতে চলছে পরিচ্ছন্নতা অভিযানও। বুধবার এনসিপির গোপালগঞ্জ সমাবেশ শেষ করে ফিরতি গাড়িবহরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার পর হতাহতের যে সহিংস ঘটনা ঘটেছে তা থেকে আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফেরানোর প্রশাসনের এসব উদ্যোগ সকাল গড়িয়ে মধ্যাহ্নের সময়টাতে স্পষ্ট হয় এবং এই সময়টাতেই ধ্বংসস্তূপ সরিয়ে সংঘাতের সড়ককে ফেরানো হয় আগের রূপে। কিন্তু ইট পাটকেল, সিমেন্টের স্ল্যাব আর তরুণের বাঁশলাঠি সরার সঙ্গে ব্যাপক টহলের মুখে সড়কে কমে আসে মানুষেরও আনাগোনা। তাই প্রশ্ন আসে, ভয় কমলো কতটা? রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ, লোকজন বেরোয় না, মানুষের ভিতরে আতঙ্ক রয়েছে, ভয় রয়েছে। সাধারণ মানুষ নিরাপত্তা নাই, কিছু না, তা মানুষ কিভাবে বেরোবে? লোকজন তো নাই, বাইরে বেরোই নে। রিক্সা, আমরা তো রিক্সা চালাই, রিক্সারও প্যাসেঞ্জার নাই। ঘর থেকে বাড়িতে বেরোয়। কথা উঠেছে, গোপালগঞ্জ তো এমন নয় যা বাংলাদেশের বাইরের কোনো ভূখণ্ড। তাহলে রাজনৈতিক অধিকার সমাবেশ করতে পারবে না অন্য কেউ, কেন মানা হবে পুরনো সেই রীতি? আবার কেউ বলছে, এনসিপি কেন কর্মসূচির নাম পরিবর্তন করলো গোপালগঞ্জকে কেন্দ্র করে? মিশ্র প্রতিক্রিয়ায় ভারাক্রান্ত মানুষেরা কেন প্রাণ ঝরল? কেনই বা সমূলে হত্যার মতো আক্রমণ চালানোর পরিস্থিতি তৈরি করলো গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের বিরোধীরা? একটা শান্তিপূর্ণ সমাবেশে একটা বিশৃঙ্খল পরিবেশ করে সাধারণ জনদুর্ভোগ এবং যেই সব লোকগুলো যারা গতকাল মারা গেছে, এইসব আশা আমরা কখনোই করি না। আইন শৃঙ্খলা বাহিনীর একটা প্রস্তুতি থাকতো, ভালো প্রস্তুতি থাকতো, এবং যদি তারা একটা ব্যালেন্স করতে পারতো আইন শৃঙ্খলা বাহিনী আগে থেকে প্রস্তুতি নিয়ে, তাহলে প্রাণহানির ঘটনা বা সংঘর্ষের ঘটনা রোধ করে এই এনসিপির যে সমাবেশটি ছিল, এটি সমাবেশটি সফলভাবে করা যেত। এরকম ঘটনা আমরা চাই না। আমরা আগে যেরকম স্বাভাবিক সুস্থ পরিবেশ ছিল এরকম পরিবেশ চাই। কতগুলো মানুষের জীবন চলে গেল, এরকম তো হওয়ার কথা না। মানুষের এই ক্ষোভের উপসংহারে দোষ পড়ছে নিরাপত্তা বাহিনীগুলোর উপরই। যদিও দফায় দফায় পরিদর্শন শেষে বাহিনী ও কর্তৃপক্ষের কর্তারা বলছেন, এখন আর ভয় নেই, কোনো অপরাধী পালিয়ে বাঁচতে পারবে না। কোনো আতঙ্ক দেখছি না। আমরা তো যথেষ্ট ফোর্স মোতায়েন আছে জনমনে শান্তি আনার জন্য, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। আমাদের যা যা করণীয় ইনশাআল্লাহ আমরা তাই করছি। গতকালকে সিচুয়েশন অনুযায়ী তো আজকে আমরা সেভাবে প্রিপেয়ার্ড আছি। যদি কোনো কিছু আসে বা কোনো কিছু আমরা ওরকম টের পাই, তাহলে অবশ্যই আমরা ক্যাপাবল। এবং আপনারা নিজেরাই দেখছেন যে এখানে আমাদের যতটুকু স্ট্রেনথেন করার দরকার আমরা ততটুকুই করেছি। অবশ্য বুধবার রাত 8টা থেকে শুরু হওয়া এই কারফিউর মধ্যে গোপালগঞ্জ পুলিশ আটক করেছে অন্তত 14 জনকে।
গোপালগঞ্জের এই সমাবেশকে এনসিপি রাজনীতিতে রেওয়াজ পরিবর্তনের কর্মসূচি বলছিল, কিন্তু বুধবার দলটির নেতাকর্মীদের উপর হামলা এবং এর জেরে যে সহিংসতা এবং হতাহতের ঘটনা ঘটল, তাতে তাদের সে উদ্দেশ্য কতটা ম্লান হলো তা নিয়ে বিতর্ক চলছে রাজনীতির অন্দরে এবং বাইরে। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই গোপালগঞ্জের স্থানীয়দের অনেকেই বলছেন তারা এটা আশা করেননি। তাই সংঘাতের চিহ্ন বহন করে সড়ক কিংবা শহরের চেহারা পরিবর্তন করা সহজ হলেও মানুষের অনুভূতিতে কতটা পরিবর্তন আনা যাবে সে প্রশ্ন থেকেই যায়। আজহার লিমন, এখন গোপালগঞ্জ। গোপালগঞ্জের সবশেষ অবস্থা জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজহার লিমন। আজহার, জানাবেন যে কারফিউ তো একটা লম্বা সময় ধরে চলছে, গোপালগঞ্জের সবশেষ কি পরিস্থিতি, স্থানীয় জনসাধারণ কি বলছেন? মানুষের মধ্যে ভয় আতঙ্ক এখনো কাটেনি শাফিন। যেটা বলতে পারি যে গোপালগঞ্জের পরিস্থিতি মানে অনেকটা আবহাওয়ার মতো, ছাই চাপা আগুনের মতো। মানে এখানকার রাজনৈতিক এখানে যে ভয় আতঙ্ক বা শঙ্কা উত্তেজনা, এগুলো কিন্তু বারবার এর ধরন বা পরিস্থিতিটা বদলাচ্ছে। যেটা আমরা দেখছি যে শহর জুড়ে আবার কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে যেইখানে গতকাল মূলত সংঘাতের কেন্দ্রবিন্দু ছিল এই লঞ্চ ঘাট, সেখানে কিন্তু আর্মির আমরা সাজোয়া যান নিয়ে অপেক্ষা দেখছি এবং এইখানে যত যানবাহন বা যারা এদিকে যাতায়াত করছে সবাইকে কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং এই সড়কের আশপাশেও মহাসড়ক সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এদের কিন্তু যৌথ টহল কিন্তু অব্যাহত রয়েছে। যেটি আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি যে এই আর মাত্র 4 ঘন্টা বাকি আছে। জেলা প্রশাসন গতকাল রাত সন্ধ্যা 6টা থেকে যেই কারফিউয়ের ঘোষণা দিয়েছিল, দুঃখিত, রাত 8টা থেকে যে কারফিউর ঘোষণা দিয়েছিল, এটার কিন্তু আর মাত্র 2 ঘন্টা আছে। সন্ধ্যা 6টায় কিন্তু এই কারফিউর ম্যাচ শেষ হবে। তো যেটি মানে খবর পাওয়া যাচ্ছে যে এই কারফিউ শেষ হলে আবার এই ছাত্রলীগ বা আওয়ামী লীগ যারা এই গতকাল এনসিপির সমাবেশে হামলা করেছে এবং একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে, তারা আবার মাঠে নামতে পারে বা তারা আবার নতুন কোনো কর্মসূচি ঘোষণা দিতে পারে। এই দিকটা যেমন আছে, অপরদিকে আমরা দেখছি যে এই সড়কে কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু দফায় দফায় এই পুরো সড়ক পরিদর্শন করছেন এবং তারা কিন্তু এক ধরনের চষে বেড়াচ্ছেন। এইটা একটা ব্যাপার যেমন আছে, আর একটা ব্যাপার আমরা জানতে পেরেছি যে এই পরিস্থিতিতে আসলে এই কারফিউয়ের মেয়াদ বাড়বে কিনা বা পরবর্তী করণীয় কি হবে, এই ব্যাপারে জানানোর জন্য, অবহিত করার জন্য এই জেলা প্রশাসন সন্ধ্যা 6টার দিকে আরেকটা কিন্তু সংবাদ সম্মেলন ডাকতে পারে। এবং আপনাকে এটা জানিয়ে রাখি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো বক্তব্য পাইনি, যেই কারণে এই যে উদ্ভূত যে পরিস্থিতি, একটা চাপা উত্তেজনা, এর পরবর্তী এগুলো প্রশাসনের ভূমিকা কি হবে এটি জানার জন্য কিন্তু আমাদের আরও অপেক্ষা করতে হবে। তো শাফিন, এই ছিল গোপালগঞ্জ থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। গোপালগঞ্জে গত রাত 8টা থেকে চলমান কারফিউর সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন। গোপালগঞ্জের ফ্যাসিস্টরা আশ্রয় কেন্দ্র করে তুলেছে, সাধারণ মানুষকে মুজিববাদ মুক্ত করতে হবে এমন ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফরিদপুরে পদযাত্রার এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করা হবে। বিচার আদায় না করে রাজপথ না ছাড়ারও হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। 64 জেলায় পদযাত্রা করে ঢাকায় ফিরে 3রা আগস্ট শহীদ মিনারে জুলাই সনদ ঘোষণার কথা জানান তিনি। এ সময় দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় আওয়ামী লীগকে কোনো জায়গা দেয়া হবে না। আর নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, গোপালগঞ্জ আওয়ামী লীগ মুক্ত করা হবে। আওয়ামী লীগের সন্ত্রাস দল হিসাবে তারা সন্ত্রাসী অভিযুক্ত। আপনারা দ্রুত গতিতে যদি আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ায় নিয়ে আসতে না পারেন, তাহলে বাংলাদেশ গতকালকে গোপালগঞ্জে যেই ধরনের সন্ত্রাসী কার্যক্রম দেখেছে,
জঙ্গি স্টাইলের হামলা দেখেছে, পুরো বাংলাদেশে আবার তারা ছাড়খাড় করতে প্রস্তুত হচ্ছে। বাংলাদেশের মানুষ এই দেশে আওয়ামী লীগ মুজিববাদের নামে আর কোনো রাজনীতি দেখতে চায় না। আমরা বলেছি গোপালগঞ্জের মানুষকে, গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা মুজিববাদ থেকে মুক্ত করব। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকেও যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। খুলনা থেকে ফরিদপুর হয়ে এবার রাজবাড়িতে এসেছে এনসিপি নেতারা। চলছে জুলাই পদযাত্রার 17তম দিনের কর্মসূচি। পদযাত্রার সঙ্গে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ, যুক্ত হব তার সাথে। জাওয়াদ, রাজবাড়িতে কর্মসূচি কখন শুরু হচ্ছে? ফরিদপুরের কর্মসূচিতে এনসিপি নেতাকর্মীরা কি বার্তা দিলেন? শাফিন, ফরিদপুরে এনসিপির যে পদযাত্রা, সেটি জুলাই পদযাত্রা, সেটি শেষ হয়েছে এবং তারা সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে। এরপরে আমরা দেখেছি যে তারা রাজবাড়িতে প্রবেশ করেছে। আমরা মূলত রাজবাড়ী কল্যাণপুর নামে একটি জায়গায় রয়েছি, যেটি মূলত রাজবাড়ী সদর উপজেলার একটি ইউনিয়ন এবং এখানে আমরা এখন দেখছি যে এনসিপির নেতারা যাত্রা বিরতি দিয়েছেন এবং তারা মধ্যাহ্নভোজের যে বিরতি সেটি সম্পন্ন করছেন এবং এরপরেই মূলত এই রাজবাড়ী শহরের রেলগেট যে এলাকাটি রয়েছে সেখানে তারা বিকেল 4টায় পদযাত্রা করবেন এবং একটি সংক্ষিপ্ত সমাবেশ করবেন। কিন্তু এর আগে আমরা দেখেছি যে ওই শরীয়ত ফরিদপুর থেকে এনসিপি নেতাকর্মীরা কিন্তু নাহিদ ইসলাম কথা বলেছেন, আখতার হোসেন কথা বলেছেন। তারা যেটি বলছেন যে গোপালগঞ্জে যেভাবে গতকালকে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে, সেটা যদি অন্তর্বর্তী সরকার কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে অবিলম্বে এনসিপি নেতাকর্মীরা, অর্থাৎ যা তারা তাদের ভাষায় বলছেন যে যারা জুলাইয়ের যে শক্তি আছে সবাই একত্রিত মিলে গোপালগঞ্জের উদ্দেশ্যে এবং গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত করার জন্য তারা মার্চ ফর গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করবেন। এই হুঁশিয়ারি কিন্তু আমরা দেখেছি এবং এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলেছেন, হাসনাত আব্দুল্লাহ কথা বলেছেন। তারা যেটি বলছেন যে আওয়ামী লীগকে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার এবং নিশ্চিত করা না হবে ততদিন পর্যন্ত কিন্তু স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে থাকবে। এবং আখতার হোসেন তার একটি কথায় বলেছেন যে যারা এই সুশীলতার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, সেটি যারা করতে চায়, বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে সেই গণতান্ত্রিক ব্যবস্থায় আওয়ামী লীগের আর কোনো জায়গা হবে না বা জায়গা করতে দেওয়া হবে না বলেও আখতার হোসেন এই হুঁশিয়ারি দিয়েছে। অর্থাৎ আজকে মূলত সকাল থেকেই যখন আমরা দেখেছি যে ফরিদপুরে নগরীর জনতা ব্যাংকের মোড়ে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে এবং তার পূর্বে ফরিদপুরের সার্কিট হাউস থেকে এই জনতা ব্যাংকের মোড় প্রায় 1 কিলোমিটার রাস্তা পর্যন্ত তারা জুলাইয়ের ঘোষণাপত্রের দাবিতে পদযাত্রা করেছে। এরপরে সেটি শেষ হওয়ার পরেই তারা মূলত এই রাজবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এবং রাজবাড়ির ঠিক শহরের কাছাকাছি, যদিও এটি সদর উপজেলার মধ্যেই এখন আমরা আছি, এখানে কল্যাণপুর নামে একটি জায়গায় এনসিপির একজন সমর্থকের বাড়িতে তারা মধ্যাহ্নভোজের বিরতি সারছেন এবং এখানে শেষ হলেই তারা মূলত বিকেল 4টা নাগাদ শহরের রেলগেট যে এলাকা আছে সেখানে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করবে। এরপরে তারা আসলে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন। এই ছিল এখন পর্যন্ত এনসিপির পদযাত্রার আমার কাছ থেকে সব শেষ। 17তম দিনে ফরিদপুর হয়ে রাজবাড়িতে এনসিপির জুলাই পদযাত্রা, সেখান থেকে জানাচ্ছিলেন জাওয়াদ মাহমুদ। গোপালগঞ্জে ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে আহ্বায়ক করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটিকে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন, গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না। একই দিন সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সারা দেশ থেকে সন্ত্রাসীরা গোপালগঞ্জে আশ্রয় নেয়, এনসিপির উপরে হামলা হয়। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ। হামলা সংঘর্ষে আহতের পাশাপাশি ঘটে প্রাণহানির ঘটনাও। সচিবালয় এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না। সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনায় যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এখানে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি মোটামুটি নর্মাল। আর গতকালে যেই ঘটনা ঘটছে ওটা তো আপনারা সবাই মিডিয়ায় দেখছেনই। গোয়েন্দাদের তো তথ্য ছিল
বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। আমরা তো নির্দেশনা দিছি ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। এখন ওই জায়গায় পরিস্থিতি স্বাভাবিক আছে, মানে যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে, তারে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। একই দিনে সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, সারা দেশ থেকে সন্ত্রাসীরা গোপালগঞ্জে আশ্রয় নেওয়ায় এনসিপির উপর হামলা হয়। তিনি বলেন, গোপালগঞ্জের যেসব পরিস্থিতি হয়েছে তা দুঃখজনক। দেশের মানুষ শান্তিপ্রিয়, তাদের রাজনৈতিক কার্যক্রম চলবে শান্তিপ্রিয়ভাবেই। না, এটা তো দুঃখজনক। আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা নেক্কারজনক ঘটনা সেখানে ঘটেছে। এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, শান্তিপূর্ণভাবেই সবকিছু রাজনৈতিক কার্যক্রমও চলবে, এটাই আমরা প্রত্যাশা করি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমার মতে আমি যতটুকু দেখেছি ভালো ভূমিকা পালন করেছে এবং তারা সফলভাবে সেখান থেকে প্রত্যেককে ইভাকুয়েট করতে পেরেছে এবং আশা করছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিডারশিপে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, অস্ত্রশস্ত্র সহ হামলা করেছে, তারা গ্রেফতার হবে। এদিকে গোপালগঞ্জে সংঘটিত সহিংস ঘটনার তদন্তে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। গোপালগঞ্জের ভায়োলেন্সটা ইনভেস্টিগেট করার জন্য যে কমিটি করা হয়েছে, কমিটি সবগুলো বিষয় দেখবে, ইনভেস্টিগেট করবেন ঘটনাটা কেন হলো, এই পুরো ইয়েতে এটার মানে কিভাবে মৃত্যুগুলো হলো, সবগুলোই দেখবেন। কমিটিতে আরও থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব। কমিটিকে পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত শেষে আগামী 2 সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ করছে যুবদল। এ বিষয়ে জানাতে নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, বিক্ষোভ কর্মসূচি নিয়ে নেতাকর্মীরা কি বলছেন? কোনো কেন্দ্রীয় নেতা ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন কিনা জানাবেন। আমরা উপলব্ধি করতে পারছি এই দেশটা এখনো শোষণে ভয়ের মধ্যে আছে। যে কোনো মুহূর্তে এই শোষণরা জানি এরপরে এর আগেই খুলনাতে একটি যুবদল নেতার হত্যাকাণ্ড হয় এবং এই কয়েক 2-3 সপ্তাহ ধরে আমরা যেটি দেখেছি আইন শৃঙ্খলার অবনতি, সবশেষ গোপালগঞ্জ এনসিপির উপর যে হামলা, সব মিলিয়ে তারা যেটি বলছে আজকে যুবদল তারই প্রতিবাদে এখানে এসে তারা যে প্রতিবাদ সভা করছে, মিছিল করবে, কিছুক্ষণ পরে শুরু হবে। তারা যেটি বলছে যে এই যে অবস্থা, চলমান যে হত্যাকাণ্ড এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটি শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের নীরব ভূমিকার কারণে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই সাথে তারা যেটি বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেটির জন্য বিএনপি উদ্বিগ্ন এবং তারা যেটি বলছে এই সুযোগ যারা পতিত সরকার তারা এই সুযোগটি নিতে পারে, তার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য এখান থেকে তারা বলছেন। এবং আজকের যে বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিল পূর্ব যেই এখানে অস্থায়ী একটি সমাবেশ হয়েছে, সেই সমাবেশের একেবারে শেষ পর্যায়ে কিছুক্ষণের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কথা বলবেন। এর আগে আমরা যুবদলের কেন্দ্রীয় যে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সেই সাথে কেন্দ্রীয় নেতাদের কথা শুনেছি। তারা যেটি বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না করা হয়, সেক্ষেত্রে বাংলাদেশে যে চলমান যে পরিস্থিতি রয়েছে সেটি আরও অবনতি হবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন যে পরিস্থিতি, যারা ফ্যাসিবাদ বিরোধিতা করেছিল 15 বছর, তাদের মধ্যে যে অনৈক্য সৃষ্টি হয়েছে, বিশেষ করে জামাত আর বিএনপির সাথে এখন যে টানাপোড়েন, সেটি কিন্তু অনেকটাই স্পষ্ট এবং এখানকার যারা নেতা রয়েছে তাদের কথাতেও অনেকটাই স্পষ্ট। তারা এখানে যেটি বলছেন যে যদি নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা হয়, সেক্ষেত্রে সেটি পতিত যে সরকার তারা সেই সুযোগটি নেবে এবং সেই সাথে নির্বাচন বানচালের যে একটি ষড়যন্ত্র, সেটিকে আরও বেশি উস্কে দেবে। তার জন্য তারা এখান থেকে যেটি বলছে যে ঐক্যবদ্ধভাবে এই ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে, সেই সাথে অন্তর্বর্তী সরকারকে তাদের যে নীরবতা সেটি ভেঙে তাদেরকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে এবং সামনের নির্বাচনকে, ফেব্রুয়ারিকে নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিকে
আরও বেশি জোরদার করা এবং চলমান যে রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে আমরা গতকালই দেখেছি এনসিপির উপর গোপালগঞ্জে যে হামলা হয়েছে সেখানে আহত নিহতের ঘটনা ঘটছে। একেবারে এই যে পরিস্থিতি, সেখানে তারা যেটি বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সেখানে আগে থেকেই আরও বেশি উন্নত করা হতো, সেখানে যদি পুলিশ এবং সেনাবাহিনী আরও বেশি তৎপর থাকতো, সেক্ষেত্রে এই পরিস্থিতির উদ্ভব হতো না। এবং সেই সাথে এই যে বিক্ষোভ মিছিল একটু পরে শুরু হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এই বিক্ষোভ মিছিল এই নয়াপল্টনতে শুরু করে নাইটিঙ্গেল মোড় থেকে প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন হয়ে তারা একেবারে শাহবাগে গিয়ে এই আজকের যে বিক্ষোভ সমাবেশ সেটি থেকে তারা যেই মিছিলের ডাক দিয়েছে সেটি সেখানে গিয়ে তারা শেষ করবেন। এবং শাফিন, এই যে নির্বাচনের ঠিক আগে এমন আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যদি খুব দ্রুত আগের অবস্থানে ফিরিয়ে না আনা হয়, তাদেরকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে না যাওয়া হয়, সেক্ষেত্রে সামনের যে রাজনীতি এবং সামনের রাজনীতি কোন পথে যাবে সেটি কিন্তু আসলে অনিশ্চয়তার দিকে ফেলে দেওয়া হচ্ছে। তারা যেটি বলছে দ্রুত অন্তর্বর্তী সরকারকে একটি কার্যকরী পদক্ষেপ নিতে হবে। তো শাফিন, এই ছিল আমার কাছে যুবদলের কর্মসূচি থেকে নয়াপল্টনের সবশেষ। নয়াপল্টন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ সরকারের নির্লিপ্ততার তুলে যুবদল সারা দেশেই বিক্ষোভ করছে। সেখানে চট্টগ্রামে খোঁজ রাখছেন সহকর্মী হোসাইন জিয়াদ, যুক্ত হব তার সাথে। জিয়াদ, জানাবেন যে চট্টগ্রামে নেতাকর্মীরা কি বলছেন? শাফিন, মূলত আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্টের পরবর্তী সময়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে রাজনৈতিক চিত্র কিংবা দলের যে শক্তি সেটি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবং আজকে যুবদল যে সমাবেশটি করছে যে সারা দেশের কর্মসূচির অংশ হিসাবে, এই সমাবেশে পুরাতন রেল স্টেশন যে চত্বর সেটি তার প্রমাণ। আমরা দেখছি যে নগরীর যেই 43টি ওয়ার্ড, সেই 43টি ওয়ার্ডের পাশাপাশি আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলো থেকে দলীয় নেতাকর্মীরা এরই মধ্যে এই পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে এসে জড়ো হয়েছে। এই স্টেশন চত্বরটি একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে পাশে যে সড়ক সে পর্যন্ত আসলে দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। বাংলাদেশের পতাকা, লাল পতাকা নিয়ে তারা দলে দলে স্লোগানে মিছিল নিয়ে আসলে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে তারা যোগ দিচ্ছেন। তারা যেটি বলছেন যে সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। প্রতিনিয়তই খুন খারাপি, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মব তৈরি করছে একটি বিশেষ সংগঠন। সে কারণে এবং তারা যেটি বলার চেষ্টা করছেন যে ষড়যন্ত্রমূলকভাবে মূলত দেশে এই অস্থির পরিস্থিতি তৈরি করছে একটি সংগঠন। তার মূল লক্ষ্য তারা বলছেন যে নির্বাচনকে পিছিয়ে দেয়া, যেটি জুলাইয়ের যে চেতনা, যে গণতান্ত্রিক চেতনা, সেই চেতনার সম্পূর্ণ পরিপন্থী। এবং জুলাইয়ের পরবর্তী সময়ে মানুষ যে সংস্কার আশা করেছিল, নির্বাচনের দিকে দেশ যাবে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে, তার যে আশা মানুষের ছিল সেই আশা মানুষের ধীরে ধীরে ভঙ্গ হচ্ছে। কারণ ষড়যন্ত্রমূলকভাবে আসলে দেশকে অস্থির করার চেষ্টা চলছে বলে তারা এখানে নেতাকর্মীরা অভিযোগ করছেন। এবং তারা যেটি বলছেন যে কোনো মূল্যে আসলে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত জাতীয়তাবাদী দলের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে যুবদলের নেতাকর্মীরা নির্বাচন পর্যন্ত আসলে শক্ত অবস্থান তারা মাঠে তৈরি করবেন এবং সেই দলকে শক্তিশালী করা, সংগঠনকে শক্তিশালী করার অংশ হিসেবে তারা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবেন। এবং যারা দেশকে ষড়যন্ত্রমূলকভাবে অস্থির করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে তারা শক্ত অবস্থান নিবেন। এবং তারই অংশ হিসেবে আজকে তারা আসলে সমাবেশে একটি লাল পতাকা নিয়ে এসেছেন। অর্থাৎ যারা এই ধরনের অস্থির পরিস্থিতি তৈরি করছে তাদেরকে তারা লাল পতাকা দেখাতে চান এবং তারা আশা করছেন যে এর মাধ্যমে তারা সরকারকে জানান দিতে পারবেন যে দেশে জুলাইয়ের যে চেতনা, যে ঐক্য নিয়ে জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল, গণতান্ত্রিক চেতনার দিকে আসলে দেশ এগিয়ে যাবে। এবং অভিযোগ করছিলেন যে জুলাইয়ের যে ঐক্য ছিল সেটি আসলে ধীরে ধীরে নষ্ট হচ্ছে এবং সব দলের মধ্যে জুলাইয়ের যে ঐক্য সেটি ফিরিয়ে আনারও দাবি তুলছেন যুব দলের নেতারা। শাফিক, ঢাকা চট্টগ্রামের মতো ময়মনসিংহেও চলছে যুবদলের বিক্ষোভ। সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন যে ময়মনসিংহে নেতাকর্মীরা বিক্ষোভ থেকে কি জানাচ্ছেন?
স্বামী, আমরা সাম্প্রতিক সময়ে যে বেশ কিছু ঘটনা বাংলাদেশে ঘটে গেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিএনপিকে কিন্তু ট্যাগিং করা হয়েছে এবং বিএনপির বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত এবং বিভিন্ন যে অপপ্রচার ঘটেছে এবং সেই বিষয়টাকে উল্লেখ করে কিন্তু সেই চক্রান্ত রুখে দিতে কিন্তু যে যুবদল রয়েছে এবং ময়মনসিংহে বিশেষ করে মহানগর এবং জেলা যুবদলের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু আজকে ময়মনসিংহে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন এবং তারা বলছেন যে বর্তমান সময়ে যখন একটি দেশ রাজনীতির দিকে বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার বিভিন্ন যে দুর্নাম রটানো হচ্ছে এবং সেই সাথে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য যে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে এই দেশে তারা যে অপপ্রচার করে যাচ্ছে সেই বিষয়ে রুখে দিতে এবং সেই বিষয়ের জবাব দিতে কিন্তু আজকে ময়মনসিংহের যারা যুবদলের নেতাকর্মী রয়েছেন তারা বিশেষ করে মহানগর এবং জেলার যুবদলের নেতাকর্মীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন এবং আজকে কিন্তু একটি মিছিল করবেন এবং এখানে বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিশেষ করে আমরা এখন যে জায়গাটিতে রয়েছে টাউন হল এবং এখানে দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক সহ যারা তৃণমূল নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা যেটা বলছেন যে সামনে যখন নির্বাচন, এই নির্বাচনটাকে বানচাল করার জন্য বা নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য একটি কুচক্রী মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে, এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন এবং বেশ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটা বলছেন যে তারা আসলে বর্তমান সময়ে যে আইন শৃঙ্খলার অবনতি সেটি কিন্তু দেখছেন, শক্ত হাতে আইন শৃঙ্খলার পরিস্থিতিটি তারা যেন সুন্দর হয় এবং একটি দেশের মানুষ যেন শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারেন সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং আমরা পাশাপাশি দেখছি যে বিভিন্ন প্লে কার্ড নিয়ে তারা কিন্তু মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে তারা উপস্থিত হয়েছেন এবং সেই জায়গা থেকে বলতে হয় যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু মিছিলটি শুরু হবে এবং বিভিন্ন জায়গায় কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসছেন, হাজির হয়েছেন এবং একটু পরে আসলে মিছিলটি শুরু হবে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে যুবদলের বিক্ষোভ মিছিলের সর্বশেষ খবর আমার কাছে। শাফিন। ইমতিয়াজ আহমেদ ময়মনসিংহ থেকে। এর আগে আমাদের সঙ্গে হোসেন জিয়া যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, জানাচ্ছিলেন যুবদলের বিক্ষোভ কর্মসূচি নিয়ে সবশেষ। গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়াতেই সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো ঘটছে, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এর ফলে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। এনসিপি শুরু থেকেই বিভিন্ন উপায়ে পেশি শক্তির রাজনীতি করছে বলেও মন্তব্য করেন তিনি। আর গোপালগঞ্জের ঘটনার পর নির্বাচন পেছাতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন মাহমুদুর রহমান মান্না। বিস্তারিত সানিম রিধার প্রতিবেদনে। গোপালগঞ্জে এনসিপির গাড়ি বহর ও সমাবেশ স্থলে হামলাকে কেন্দ্র করে দিনভর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এমন অবস্থায় আবারও উত্তপ্ত রাজনীতির মাঠ। বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দলের উদ্যোগে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান ও সংস্কারের রূপরেখা শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে গোপালগঞ্জের ইস্যুতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এত কিছুর পরও আওয়ামী লীগের বিন্দুমাত্র পরিবর্তন আসেনি, তারা এখনও পেশি শক্তির রাজনীতি করছে। গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠা না হওয়ায় সম্প্রতি ঘটনাগুলো ঘটছে মন্তব্য করে দ্রুত নির্বাচনের দাবি জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। পেশি শক্তির মাধ্যমে রাজনীতি করতে হবে, যেটা গোপালগঞ্জে আমরা দেখেছি। সবাই বলেছে এত কিছুর পরও একটি পলাতক শক্তি, একটি রাজনীতিবিদ সম্পূর্ণভাবে যে প্রত্যাখ্যিত হয়েছে বাংলাদেশের মানুষ দ্বারা, তাদের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। একই আলোচনা সভায় যুক্ত হয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, গোপালগঞ্জের ঘটনার পর ভোট নিয়ে মানুষের মনে শঙ্কা জেগেছে। এছাড়া গোপালগঞ্জের ঘটনা আবারও স্বৈরাচারের মাথা চারা দিয়ে উঠতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। কালকে গোপালগঞ্জে যেটা হলো, এরপরে মানুষ আরো বেশি চিন্তিত হয়ে গেছে, ভোট কি হচ্ছে। আচ্ছা, আমি এই প্রশ্নের পাশে বলি, আচ্ছা সংস্কার কি হচ্ছে? এই এক বছরে কি কি সংস্কার হয়েছে? এই সবগুলো প্রশ্নের উপরে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে। গতকালকে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, যেভাবে হামলা করা হয়েছে, তাতে এই যে খুনিরা তারা আবারও নিজেদেরকে তাদের মাথাচাড়া দিতে তাদের সাহস যোগাচ্ছে।
এদিকে কৃষক দলের উদ্যোগে আয়োজিত মিছিলে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার একটি নির্দিষ্ট গোষ্ঠীর সরকারে পরিণত হয়েছে আর উদ্দেশ্য প্রণোদিতভাবেই নির্বাচন পিছানোরও কথা বলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, অপপ্রচার চালিয়ে তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। তারেক রহমান তাদের হাসিনার আন্দোলনের ফসল আপনার ছাদের উপর তুলে তাকে ফেলে দিল, তার কোমর ভেঙে গেল, নিপীড়িত নির্যাতনের এক প্রতীক হচ্ছে তারেক রহমান। নির্বাচিত সরকার যাতে ক্ষমতায় আসতে না পারে এই জন্যই আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সানিম রিধা, এখন, ঢাকা। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ করছে যুবদল। আবারও ফেরত যাব সেই অনুষ্ঠানে, সেই কর্মসূচিতে। সেখানে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। আমরা সরাসরি যাব, সেখানে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আছে সেটা নির্বাচন কমিশনের তফসিলে আছে, সেই তফসিল অনুযায়ী এটা বহু আগে 1978 সালের আগে সেই মার্কা ওখানে বিদ্যমান ছিল। সেই মার্কা নিয়ে আজ পর্যন্ত কেউ প্রশ্ন তোলে নাই। সুতরাং রাজনৈতিক বক্তব্য প্রদানকালে রাজনৈতিক ইতিহাসটা আগে চর্চা করে বক্তব্য দেওয়া উচিত। যারা বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, কিন্তু সরকারের তো আপনারাও অংশ। কাদেরকে আপনারা উদ্দেশ্য করে বলছেন যে সরকারের অংশ আপনারা? ঘুরিয়ে ফিরিয়ে বাংলাদেশের মানুষ সবই জানে আপনাদের দুইজন উপদেষ্টা সেই সরকারে বসে আছে। 2 দিন পরে তারা আপনাদের সাথে জয়েন করবে, তারপরে আপনাদের সাথে নির্বাচন করবে। এই দৃশ্য তো আমরা দেখার জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের জনগণ সবই জানে, বুঝে। সুতরাং অত্যন্ত সতর্ক পদক্ষেপের সাথে বাক্য চয়ন করা দরকার, রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করা দরকার। আমরা আশা করি বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে যে কোনো ধরনের ফাটল সৃষ্টির প্রয়াস যেন ফেসিবাদী শক্তি না পায়। যদি ফেসিবাদী শক্তি ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছে তার মধ্যে ভাঙন সৃষ্টির সুযোগ পায়, তাহলে সে পতিত ফেসিবাদ আবার জয়ী হবে। আমরা কি সেটা চাই? বাংলাদেশে কখনো ফেসিবাদের আগমন হোক সেটা চাই? এদেশের জনগণ কি ফ্যাসিস্ট হাসিনার কোনোদিন চেহারা দেখতে চায়? সুতরাং এই ফেসিবাদ বিরোধী যেই জাতীয় ঐক্য গড়ে উঠেছে, বাংলাদেশের মানুষ যে জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করেছে, এই জাতীয় ঐক্যের বিরুদ্ধে যেন কোনো পদক্ষেপ না ওঠে। বিএনপির বিক্ষোভ সমাবেশে কথা বলছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সেখানে যুক্ত ছিলাম সরাসরি। এদিকে গোপালগঞ্জে এনসিপির নেতাদের উপরে হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নগরের সাহেববাজারে পালিত হচ্ছে এই কর্মসূচি। সেখানে আছেন সহকর্মী রাকিবুল হাসান, যুক্ত হব তার সাথে। রাকিবুল, বিক্ষোভ কর্মসূচি থেকে বক্তারা কি বলছেন জানাবেন। শাফিন, মূলত আসলে গোপালগঞ্জে হামলার যে প্রতিবাদ, তার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলাম তারা আজকে ঠিক 3টার সময় রাজশাহী নগরীর 0 পয়েন্টে সেখানে পথসভা করেছে এবং পরবর্তীতে কিন্তু মিছিলটি নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে এখন ঠিক জাদুঘর মোড়ে এসে তারা সবেমাত্র তাদের মিছিলটি শেষ করলো এবং দীর্ঘ এই মিছিলে লোকারণ্য একটি অবস্থা ছিল এবং সেখান থেকে নেতাকর্মীরা যেটি বলার চেষ্টা করেছেন যে আসলে এই যে হামলা, সেই হামলাটি মূলত হয়েছে যে জুলাই আন্দোলনের সাথে যারা ছিলেন তাদের ঐক্য না থাকার কারণে এই হামলার সুযোগ পেয়েছে, যেটি আসলে করতে দেওয়া হবে না। এবং একই সাথে এখানে বারবার যে এই যে যারা জুলাই শক্তির সাথে আসলে উজ্জীবিত হতে চায় তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য এই হামলার ঘটনা ঘটেছে এবং একই সাথে তারা বলছেন যে এই সমস্ত হামলা বা এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আসলে দেশের যে উন্নয়ন বা দেশ যে সংস্কারের গতিতে চলছে সেটিকে আসলে বাধাগ্রস্ত করবে। এর মধ্য দিয়ে আসলে বিভিন্ন সময় যে নানাভাবে জামাত বা এই তরুণদেরকে যে কোণঠাসা করার যে সুযোগ পাবে ফ্যাসিবাদীরা, সেই বিষয়টি এখানে উঠে এসেছে এবং একই সাথে এটির তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন যে এই ধরনের হামলা আর প্রতিবাদ তারা জানান এবং এই ধরনের হামলাকে কোনোদিনই তারা আসলে প্রশ্রয় দিবেন না।
এবং এই শক্তিকে আসলে জুলাইয়ের যে শক্তি সেই শক্তিকে টিকিয়ে রাখতে তারা সব সময় আসলে আন্দোলনে থাকবেন, মাঠে থাকবেন বলে এখানকার নেতাকর্মীরা জানিয়েছেন। এবং একই সাথে আমরা যেটি দেখছি যে এই সমাবেশ থেকে নেতাকর্মীরা যেটি বলতে চেয়েছেন, সাধারণ মানুষকে বলতে চেয়েছেন যে আসলে যে সংস্কারের বাংলাদেশ তারা গড়তে চান, যে ন্যায্যের বাংলাদেশ তারা গড়তে চায়, সেই বাংলাদেশ গড়তে হলে আসলে এই জুলাইয়ের শক্তিকে আসলে উজ্জীবিত রাখতে হবে। এবং একই সাথে যে সামনের বাংলাদেশের কথা বলা হচ্ছে, নেতারা বলছেন যে সেই সামনের বাংলাদেশ গড়তে আসলে এই জুলাই আন্দোলনের সাথে থাকতে হবে এবং এই কর্মসূচিকে এগিয়ে নিতে হবে। এবং এখন পর্যন্ত আমরা আসলে যেটি দেখেছি, জামাতে ইসলামের আয়োজনে রাজশাহী নগরীর 0 পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশটি এখন জাদুঘর মোড়ে এসে এখন শেষ হয়েছে এবং পরবর্তীতে দেশের সংকট বা এই পরিস্থিতি কোন দিকে যায় সেটি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ তারা গ্রহণ করবেন এবং প্রতিটি পদক্ষেপ ঠিক একইভাবে সফল করার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন এখানকার নেতারা। তো শাফিন, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। গোপালগঞ্জের ঘটনায় রাজশাহীতে প্রতিবাদ বিক্ষোভ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সেখান থেকে জানাচ্ছিলেন রাকিবুল হাসান। গোপালগঞ্জের ঘটনায় যথাযথ দায়িত্ব পালন করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না, আবারও ফ্যাসিবাদ তৈরি হবে। প্লেইং ফিল্ড, রাজনৈতিক ময়দানে নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে মাঠের সমতা প্রয়োজন, সে সমতা নেই। এজন্য আমরা লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিতকরণের দাবি আমরা এই সমাবেশ থেকে তুলব। দ্বিতীয় হচ্ছে, জুলাই অভ্যুত্থানে এবং তার আগে যে সমস্ত ফ্যাসিবাদীদের হাতে যারা নিহত হয়েছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন, এই গণহত্যার বিচার অবিলম্বে সম্পন্ন করতে হবে। নির্বাচনের পূর্বে মানবতা বিরোধী অপরাধ, এই সব অপরাধীদের বিচার যেন জাতির সামনে দৃশ্যমান হয়, এটা আমাদের এই জাতীয় মহাসমাবেশের অন্যতম দাবি। এরপর অবশ্যই নির্বাচন সুষ্ঠু করার প্রয়োজনে গণ আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের কতগুলো রাষ্ট্রীয় অর্গান এবং বিভাগের মৌলিক সংস্কার শেষ করতে হবে। এই মৌলিক সংস্কারের দাবি আমরা এই জাতীয় সমাবেশ থেকে আবার তুলব। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে কেন্দ্রীয় নেতাদের উপর কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগের সমর্থকদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক আইনজীবী সমাজ। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে এই সমাবেশ করেন তারা। এ সময় সমাবেশ থেকে আইনজীবীরা বলেন, এনসিপির নেতাদের উপর যারা পরিকল্পিতভাবে হামলা করেছে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ঘাটতি ছিল কিনা তা বের করতে হবে। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি 24শে জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। শুনানির শুরুতেই মামলার পলাতক 2 আসামি তাজউদ্দিন ও মোহাম্মদ হানিফের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। পরে ওই আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। 2 দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজায় রায় বাতিল করে গত বছরের 1 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। এই রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও অন্যান্য আসামিরা গ্রেনেড হামলা মামলার থেকে খালাস পান। দেশের বাইরের খবর, ইরাকের পূর্বাঞ্চলীয় আলকুট শহরের একটি সুপারমার্কেট ও রেস্টুরেন্টে ভয়াবহ আগুনে 69 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 45 জনকে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইএনএর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। বৃহস্পতিবার রাতে শহরটির একটি 5তলা ভবনে আগুন লেগে যায়। মুহূর্তেই পুরো ভবন ছড়িয়ে পড়ে আগুন। দমকল বাহিনীর সারা রাতের চেষ্টায় সকালে নিয়ন্ত্রণে আসে আগুন। ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি, তবে এ কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানায় দেশটির প্রাদেশিক গভর্নর মোহাম্মদ আল মায়েহি। আগামী 48 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করার কথা বলেছেন তিনি। এ ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক জানিয়েছে দেশটির সরকার।
দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে 20তম G20 সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় মিলিত হয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সম্মেলনে এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন প্রায় 2 ডজন আফ্রিকান দেশ মারাত্মক ঋণের চাপে রয়েছে। সম্মেলনের গুরুত্বপূর্ণ ইস্যু জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক বাণিজ্যিক উত্তেজনা কমাতে যথাযথ পদক্ষেপ নেওয়া। বর্তমানে চীনের ঋণ প্রদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সহায়তাও হ্রাস পাচ্ছে। ফলে আফ্রিকার আর্থিক উন্নয়ন পরিকল্পনায় প্রায় $80 বিলিয়ন ঘাটতি তৈরি হয়েছে। এদিকে দক্ষিণ আফ্রিকার বিতর্কিত ভূমি অধিগ্রহণ আইন ঘিরে সমালোচনার জেরে এবারের সম্মেলনে অংশ নিচ্ছে না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দেশের রেলপথে প্রথমবারের মতো শুরু হচ্ছে যাত্রীদের লাগেজ স্ক্যানিং। আগামী মাস থেকেই কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশনে বসানো হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি আধুনিক স্ক্যানার। অভ্যন্তরীণ যাত্রার সড়ক কিংবা রেলপথে লাগেজ স্ক্যানিংয়ের অভিজ্ঞতা নেই যাত্রীদের। তবে এবার প্রথমবারের মতো রেল ভ্রমণে লাগেজ বা ব্যাগ স্ক্যানিংয়ের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ, যার শুরু হচ্ছে আগামী মাসে। আমেরিকার তৈরি এক্সোফিজিক্স ব্র্যান্ডের এই স্ক্যানারটি ইতিমধ্যে স্থাপনের কাজ শুরু করেছে পূর্বাঞ্চলের বিভিন্ন স্টেশনে। এই স্ক্যানারে ধরা পড়বে অবৈধ মালামাল, মাদক ও চোরাই পণ্য। রেল কর্মকর্তাদের পাশাপাশি এটি পরিচালনার দায়িত্বে থাকবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। এবারে খেলার প্রসঙ্গ। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। লম্বা সফরে 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলে দুদল। বুধবার রাতে সিরিজের শেষ টি-20 ম্যাচটি খেলে সকালেই দেশের পথে উড়াল দেন লিটন তাসকিনরা। এক ফ্লাইটই ফেরেন ক্রিকেটার ও কোচিং স্টাফের সবাই। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে একে একে বেরিয়ে আসেন তারা। দেশে ফিরে আজকের দিন বিশ্রামে কাটাবেন লিটনরা। আগামীকাল থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের প্রস্তুতি। রোববার অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে চায় বাংলাদেশ। এ ছিল এখন বিকেলে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।